প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই আমি মাসুদুল হাসান রনি। আপনারা জানেন ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ৭.৫ মাসেরও অধিক সময় ক্ষমতায়। সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম নিয়ে জনমনে তীব্র অসন্তোষ, চরম হতাশা ও সমালোচনা হচ্ছে। এইসব নিয়ে কথা বলছেন নাগরিকরা। ২৪-এর অর্জন যেন ব্যাহত না হয়, বৈষম্য মুক্ত সমাজ গড়ার পরিবর্তে বৈষম্যপূর্ণ সমাজ যাতে প্রতিষ্ঠিত না হয়, এ নিয়ে সাবধান করেছেন বিজ্ঞজনেরা। নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অনেকেই। অন্যদিকে নাগরিকরা তাদের অধিকার প্রশ্নে সক্রিয় যদি না থাকে, সরকার বারবার একই ভুল করতে থাকবে। বিপদে পড়ার সম্ভাবনা থাকবে দেশ ও জাতির। আজ আমরা কথা বলবো এসব নিয়ে। আমাদের সাথে আছেন বিশিষ্ট কলামিস্ট, লেখক, রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী। আমার সাথে বরাবরের মতন আছেন সাংবাদিক, কলামিস্ট মঞ্জুর হাসান চৌধুরী। শুরুতে আমি মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছে জানতে চাইব, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত ৭.৫ মাসে দেশে বিভিন্ন স্থানে মবক্রেসি, বিভিন্ন স্থানে মাজার, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। দাবি দেওয়ার হিড়িকও আমরা দেখেছি অগাস্ট থেকে সেপ্টেম্বর, অক্টোবর কিংবা মার্চ পর্যন্ত। সবকিছু মিলিয়ে এই সরকার সবকিছু সামাল দিতেও অনেকটা ব্যর্থ হয়েছে বলা যায়। সরকারের পারফরম্যান্স এই গত ৭.৫ মাসে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ রনি, আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। একটা বিষয় হচ্ছে যে আমি এই মুহূর্তেই, আপনি যদি পুরো জিনিসটাকে বিশ্লেষণ করেন, ২০২৪ সালের ৫ই অগস্টের পরে যে সরকারটা পরিবর্তন হয়েছে, তারপর এই ধরনের অভ্যুত্থান বা এই ধরনের কার্যক্রমের মাধ্যমে যে ধরনের সরকার আসে, যে ধরনের সরকার পরিচালিত হয়, সেটা থেকে কিন্তু এই সরকারটা একটু ভিন্ন। এটাকে আপনি বিপ্লবী সরকার বলতে পারবেন না। অভ্যুত্থানের পর একটা সরকার আসছে, এটা আর্মি সরকারও না, সেমি আর্মিও না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন এই কালটা কতদিনের এটাও সুনির্দিষ্ট না। তারপর যারা এই সরকারের যিনি প্রধান, ইনিও রাজনীতির ব্যাপারে ওনার কোনো অভিজ্ঞতা নেই। উনি একজন অর্থনীতিবিদ, একজন নোবেল ওরিয়েন্টেড। এখন ওনার পক্ষে উনি যাদেরকে নিয়ে সরকারের কাজটা শুরু করছেন, তাদের কারোই কিন্তু সরকার পরিচালনার যে একটা অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা বা প্রজ্ঞা, এর দুটার কোনোটাই নাই। তারা যেভাবে মনে করছিল যে এই সরকার এসে কিছু কার্যক্রম গ্রহণ করে তড়িৎ কিছু পরিবর্তন করে ফেলতে পারবেন, সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা না দেখতে পারলেও যে কোনো সচেতন মানুষ বুঝতে পাচ্ছেন যে এটা দ্যাট ওয়াজ নট সো ইজি। কারণ আপনি যদি লক্ষ্য করেন যে 53 বছর ইতিহাস আপনাকে দেখতে হবে। সেখানে একটা, ওই যে আমার আপনার সাথে কথা বলার সময় মনে হলো যে ফরাসি দার্শনিক জ্যাঁ-পল সার্ত্রের একটা কথা আছে, সেটা হচ্ছে এক্সিস্টেনশিয়ালিজম, মানে অস্তিত্ববাদ। এই অস্তিত্ববাদের আগে আরেকটা কথা আছে এসেনশিয়ালিজম, যেটা হলো সারবাদ। মানে একটা জিনিসের অস্তিত্ব আপনি প্রমাণ করতে গেলে তার যে এসেনশিয়াল কিছু জিনিস দরকার, সেই জিনিসগুলো আছে কিনা সেটার উপর ডিপেন্ড করবে আপনার এক্সিস্টেন্স কতটুকু সফল হতে পারে। কিন্তু সেই রকম যদি এসেনশিয়াল জিনিসগুলো আমরা লক্ষ্য করি, সেগুলো কিন্তু এই সরকারের মধ্যে নাই। যেমন প্রজ্ঞা, যেমন অভিজ্ঞ, যেমন আপনার এই ধরনের সিচুয়েশনে গত 15 বছর বিশেষ করে যে সমস্ত ঘটনা ঘটেছে, সে তার পিছনে যারা কারিগর, যারা প্রধান দোষী, তাদের তড়িৎ একটা শাস্তি দেওয়া, এগুলো কিছুই কিন্তু তৈরি হয়নি। কিন্তু বলা হয়েছে যেটা হবে, কিন্তু এই সরকার কিন্তু ওইভাবে নিয়ম মাফিক কিন্তু যেতে পারে না। তাদের মধ্যে একটা চরিত্র থাকা উচিত যে কুইক ডান, মানে কিছু সামারি কোর্টে বিচার হবে, কিছু হয়ে যাবে সাথে সাথে, এবং কিছু না হয় হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেবে যে আমি এই 6 মাসের মধ্যে বা 9 মাসের মধ্যে এই কাজগুলো করে ফেলবো। সেগুলো কিন্তু হয় নাই। অতএব জনগণের একটা অংশের একটা অস্থিরতা থাকবেই। এবং তারপরে আছে রাজনীতিবিদরা, তাদের মূল ক্ষমতা এখন তো
রাজনীতিবিদ বা রাজনৈতিক দল বলতে দুটো দল প্রধানত অ্যাক্টিভ, কিছুদিন আগে জড়িত হয়েছে আরেকটা এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এখন আছে বিএনপি এবং জামাত। তো বিএনপি এবং জামাত তারা কিন্তু একসময় এক ছিল, এখন কিন্তু তারা এক না আর সব ক্ষেত্রে। প্রধানত বিএনপির ভূমিকা হচ্ছে কারণ যত তড়িৎ সম্ভব একটা ইলেকশন দিয়ে একটা নির্বাচন করা, অতএব তারাও সহযোগিতা করছে না সরকারকে সহযোগিতা করা যে প্রশাসনিক যে ইনস্টিটিউশন গুলো আছে সেগুলো প্রায় বলতে পারেন যে এই রুটিন ওয়ার্ক করে যাচ্ছে, তারাও কিন্তু সেইভাবে সরকারকে সহযোগিতা করছে না। অতএব সরকার কিন্তু একা হয়ে গেছে, একঘরে হয়ে গেছে। অতএব সরকারের এতগুলো আপনার নেতিবাচক দিক, প্রশাসন সাহায্য পাচ্ছে না, পুলিশের সাহায্য পাচ্ছে না, আর্মি সেভাবে সাহায্য পাচ্ছে না, সবাই জাস্ট রুটিন ওয়ার্ক করছে। রুটিন ওয়ার্ক করে বর্তমান সিচুয়েশনকে আপনি 6 মাসে কেন, আমার মনে হয় না 1 বছর বা 2 বছরে আপনি ফিক্স করতে পারবেন। এটা হচ্ছে আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে আরো আসবো। আমি একটু মঞ্জুর এহসান চৌধুরী আপনার কাছে জানতে চাচ্ছি, অন্তর্বর্তী সরকার যেভাবে চলছে, একটু আগে মাহমুদ রেজা সাহেব চৌধুরী সাহেব বলছিলেন সরকার রুটিন ওয়ার্কের, বিভিন্ন প্রতিষ্ঠান রুটিন ওয়ার্ক করছে, সরকারকে কেউ সহযোগিতা করছে না। তা আমি সেই জায়গা থেকে আপনাকে একটু জানতে চাচ্ছি, সরকার যেভাবে চলছে তাতে কি মনে হয় এই সরকার যে জুলাই অভ্যুত্থানের জনমনের যে আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারছে বা পারবে? ধন্যবাদ রনি, ধন্যবাদ মাহমুদ চৌধুরী ভাই। আজকে আমরা একসঙ্গে কাজ করছি। প্রথমত কথা হচ্ছে যে আমরা কি জুলাই আন্দোলন 16 জুলাই যখন শুরু হয় সে সময় কি আমরা কোনো এই ধরনের সরকার পতন গণ অভ্যুত্থানের কথা চিন্তা করেছিলাম? আমার তো মনে হয় না। এটা যখন ছাত্রদের উপরে পুলিশি নির্যাতন, গুলি এসব শুরু হলো, হত্যাকাণ্ড শুরু হলো, তখন এই 9 দফার আন্দোলনটি রূপ নিল 1 দফায়। 5ই আগস্ট এই সরকার পতনের পরে এই স্বৈরাচারী সরকার যখন দেশ ত্যাগ করে, তারপরে কিন্তু 3 দিন আমাদের কোনো সরকার ছিল না। 8ই আগস্ট এসে সরকার গঠিত হয়। আসলে তারপরের থেকে এই রূপরেখাটা আসছে, মানে কি করবে, কি করতে হবে, নতুন নতুন কিছু, এটা কিন্তু সম্পূর্ণটাই পূর্ব পরিকল্পিত ছিল না। সুতরাং এই একটা সমস্যা আসে, আর একটা সমস্যা তৈরি হয়, একে একে সমস্যার সৃষ্টি হচ্ছে, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। মাহমুদ ভাই যে কথাটি বললেন সেই কথাটা অত্যন্ত সত্য, যে এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সরাসরি তেমন কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না, বরঞ্চ রাজনৈতিক দল একটা প্রতিপক্ষ হিসাবে গণ্য করে তাদেরকে বারবার এই একই ধরনের প্রশ্নের সম্মুখীন করছে। এই প্রশ্নের সম্মুখীন করা এবং সরকারি যেসব কর্মকর্তাগুলো আছে তারা যে রুটিন ওয়ার্ক করছে, এই রুটিন ওয়ার্ক করার কারণে সরকার তার কর্মে গতি পাচ্ছে না। আমার মনে হয় এরকম, সরকার তার কর্মে গতি পাচ্ছে না। এবং জুলাই আন্দোলনের এই গণ অভ্যুত্থানের যে ঘোষণা করার কথা, সেই ঘোষণাপত্রটিও এখন পর্যন্ত ঘোষণা হয়নি। তাতে যে আশা প্রত্যাশার বিষয়টি আছে, সেই আশা প্রত্যাশার বিষয়টি কিন্তু এখনো সুস্পষ্ট না। বিভিন্ন দল, বিভিন্ন গোত্র তাদের সুপারিশের প্রেক্ষিতে যে কাজগুলো চলছে, যেসব সংস্কার কাজের কথা বলা হয়েছে, যেসব কমিশন গঠন করা হয়েছে, সেই সব কমিশনের প্রেরিত যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে জাতীয় ঐক্যমত গড়ার জন্য সেই কমিশনের যে বার্তা পৌঁছানো হয়েছে, তাতে প্রায় 500-র অধিক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর উত্তরও এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল দেয়নি। একটি রাজনৈতিক দল সম্ভবত উত্তর দিয়েছে বলে আমি জানতে পেরেছি, তাও এখনো সেটা সুস্পষ্টভাবে আসেনি। সুতরাং এই জুলাই অভ্যুত্থানের ব্যাপারে এখনো আমাদের সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে তেমন কোনো তথ্য সুস্পষ্টভাবে আমরা দেখছি না। এই কারণেই বিভিন্ন সময় আমরা সরকারি নীতি নির্ধারকদের ভিতরে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করেছি। তারা যে বিভিন্ন সময় যেসব বক্তব্য দিয়েছেন, তাদের এই বক্তব্য শুনে মনে হয়েছে সংস্কার, নির্বাচন, বিচার প্রক্রিয়া নিয়ে তারা যে কথাগুলো বলেছেন, তাদের
আত্মবিশ্বাসী যতটুকু মনে হয়েছে তার চেয়ে বেশি কনফিউজ তারা এইসব বিষয়ে। আদৌ কি তারা এগুলো করতে পারবে এ নিয়ে তারা কি কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে? বা রাজনৈতিক দলগুলোর যে অসহযোগিতার কথা বলছেন, তাতে কি মনে হয় পুরো পরিবেশটাই এই সরকারের উপর যে দায়িত্ব ছিল সেটা ঘোলাটে হয়ে যাচ্ছে? কিছুটা, কারণ যে সমস্ত উপদেষ্টারা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যায় তারাও হয়তোবা নিজেদের মধ্যে within themselves is confused that whether they can perform their responsibilities or duties, whatever it is. প্রত্যেকে মনে করছে সামনে কি, এবং তারা জানে যে তারা নির্বাচিত কোনো সরকার না, এট দ্য সেম টাইম কোনো আর্মি সরকারও না, আবার কোনো বিপ্লবী সরকারও না। তো তারা একটা নরমে গরমে, আবার নরমে গরমে, আসলে কি গরম না শেষ পর্যন্ত নরম, এটা তারা নিজেরাও বুঝতে পারছেন। কখনো তারা গরম হচ্ছেন, কেউ কেউ, কখনো কখনো প্রধান উপদেষ্টা তো একেবারেই নরম। তো আমার মনে হয় যে সরকার আসলে এত বেশি সমস্যার মধ্যে আছেন, এত বেশি প্রতিবন্ধকতার মধ্যে আছেন, তার পাশে যে আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র বলে একটা রাষ্ট্র আছে ভারত, তার যে বিরতিহীন চেষ্টা, আপনার 7 days 24 hours, যে এই সরকারকে কোন রকম ভাবে অকেজ প্রমাণ করা, সেটা তো চলছেই। তারপরে আমাদের দেশের যারা ভেতরে রাজনীতি করেন এখনো, তার মধ্যে আওয়ামী চেতনা, আওয়ামী কালচার্ড, আওয়ামী ভিউজ বহন করার মানুষ অসংখ্য আছে, যারা স্পেশালি মিডিয়াতে আসে, কাগজে লেখে, টেলিভিশনে আসে, কথা বলে, আপনি দেখবেন প্রতিদিন। তো সবাই মিলে আমরা এই যে 53 বছরের যে অরাজকতা আমাদের একটু একটু করে, এটা তো একদিনে হয় নাই, একটু একটু করে হয়েছে, সেই অরাজকতার মধ্যে দাঁড়িয়ে এইরকম নরম সরকার বা এরকম এই ধরনের সরকার, নোবেল পুরস্কার পাওয়া বিজয়ী সরকার, তাই না, শান্তির উদ্দেশ্যে নোবেল পুরস্কার দেওয়া হয়, ওনাকে শান্তির উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তো সেই রকম সরকার এই ধরনের সিচুয়েশনকে, এত অশান্তির সিচুয়েশনকে মোকাবেলা করতে হিমশিম খাবে, এটা স্বাভাবিক। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা মানুষ, আমরা সাধারণ নাগরিক, আমরা কখনোই একত্রিত ছিলাম না। আমরা 71 সালে যে একত্রিততা আমরা হয়েছিলাম, যে ইউনিফিকেশনটা আমাদের হয়েছিল, সেটাও একটা সাময়িক ঘটনার উপরে। 25শে মার্চের রাতের ঘটনা না ঘটলে সেটা কি হতো বলা যায় না। তো আমরা আসলে আমাদের মধ্যে যে যেটাকে বলে দেশপ্রেম, এই জিনিসটা খুবই কম। আমার মনে হয় আমাদের রাজনৈতিক দলরা, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, তারা ক্ষমতার জন্য কোট আনকোট, তারা পারলে তাদের পিতৃ পরিচয় মুছে দিতে পারে, মাতৃ পরিচয় মুছে দিতে পারে, তাদের নিজের আত্মপরিচয় মুছে দিতে পারে, just for the sake of the power. So this kind of mentality we are bearing last 53 years. So it is not easy, Ronnie, to see the result, positive result in overnight. তো আমি আশাবাদী থাকতে চাই, কিন্তু আমার আশাকে ধরে রাখার জন্য যে পরিমাণ ঘাম আমার ভিতর দিকে ঝরছে সেটা অসাধারণ। তো আমার মনে হয় না যে আসলে এই সরকার কতটা সফল হবেন। সফল হোক এটা আমি আশা করি। তা আমি আমাদের যারা কথা বলি, আমরা যারা, তারা যেন খুব বেশি হতাশাজনক কথা না বলি, যাতে শত্রুরা ছিদ্র খুঁজে পায়। অতএব আমাদের উচিত এই সরকারকে আমাদের কথাতেও সহযোগিতা করা, যে তাদেরকে শুধু বলা কঠিন হতে পারে, শুধু ধমক দিয়ে আঙ্গুল উঠিয়ে কথা বললে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমাদের অনেক কথক আছেন, কথা শিল্পী বলি তাদেরকে, তারা টেলিভিশন বা মিডিয়াতে আসে, যে ধরনের, এখন তো ঘরে ঘরে টিভি, যে ধরনের কথা, যেভাবে অঙ্গভঙ্গি করে বলেন, এটা সরকারকে প্রচন্ড ভাবে একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে রাখা, এবং এখনই সরকারকে দিয়ে সবকিছু করা। যেমন ধরুন একটা উদাহরণ দিই, কিছুদিন আগে দেশে একটা আন্দোলন দেখা যাচ্ছে, প্রতিদিনই নানান আন্দোলন হয়, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন। তো ধর্ষণ কি 53 বছরে হয় নাই? ধর্ষণ কি আওয়ামী লীগ আমলে হয় নাই? সেই আন্দোলন হয়েছিল? কয়টা আন্দোলন হয়েছিল তখন?
তখন কয়টা মিছিল বা গণমিছিল বা বলেন বা মৌন মিছিল বলেন বা মানববন্ধন বলেন কয়টা ছিল? তো এখন হঠাৎ করে আপনি ধর্ষণের বিরুদ্ধে মানে মানে উত্তেজিত হয়ে গেছেন, এই সরকার ফেলে দিতে হবে এখনই। This kind of attitude don't help the government, don't help the problem in solution. আপনি তাতে করে এইভাবে করতে পারেন। ধর্ষণের জন্য কোনো সরকার ইচ্ছা করে সেটা করে না। এটা মানসিকতা তৈরি হয়ে গেছে, ভোগের মানসিকতা আমাদের। এই ভোগের মানসিকতা বস্তু থেকে আরম্ভ করে বিভিন্ন বস্তুতে পল্লবিত হচ্ছে। তো এই ধর্ষণ বলেন বা অত্যাচার বলেন, ডাকাতি বলেন, উচ্ছৃঙ্খলা বলেন, সবকিছুই ভোগ থেকে আসে। এই ভোগ বিলাস, এই ভোগ সংস্কৃতির বাইরে না আসলে আমরা যেটাকে বলে বৈষম্য দূর করা ইজ নট পসিবল। আমি সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে বলতে পারি, বৈষম্য একদিনের সৃষ্টি হয়নি, বৈষম্য এক বছরে মুছে যাবে আশা করাটাও আমাদের অতিরিক্ত আশা করা। ধন্যবাদ। আমরা আশা করবো এগুলো ওভারনাইটে অবশ্যই এগুলোর সমাধান হবে না। হ্যাঁ, আমি আপনার এই ধর্ষণ বিরোধী আন্দোলনের কথার সূত্র ধরে আমি একটু মঞ্জুর হাসান চৌধুরীর কাছে ফিরতে চাই। আমরা শুনছিলাম একটু আগে বিগত সময় এই ধরনের নারী নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ ঘটেছে, ঘটনা অহরহ ঘটেছে। গত 15 বছরে কয়েকশো ঘটনা আমরা উদাহরণ দিতে পারি। যাই হোক, সেই জায়গায় যাব না। যাচ্ছি হচ্ছে মব ভায়োলেন্স, নারী নির্যাতন, ধর্ষণ, আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে মানুষ উদ্বিগ্ন। এই কথা তো অস্বীকার করার জায়গা নেই। হ্যাঁ, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, প্রতিবাদে মানুষ রাজপথে নেমেছে, এটাও সত্য। কিন্তু অপরাধ দমনের সরকারের যে উদ্যোগ, যতটুকু উদ্যোগ আমরা দেখছি, পুলিশের যতটুকু তৎপরতা দেখছি, তাতে কি আমরা আশান্বিত হতে পারি? এগুলো দ্রুত ওভারনাইট না হলো সরকারের পদক্ষেপগুলো দ্রুত কার্যকর করা সম্ভব। এগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদেরও সচেতনতা অবশ্যই জরুরি, জনগণেরও সচেতনতা। সেই জায়গা থেকে একটু আপনার অভিমতটা জানতে চাই। আমি মোহাম্মদ ভাইয়ের কথার সূত্র ধরে আসি। এই যে মোহাম্মদ ভাই বললেন যে বিগত সরকারের সময়ও কি এই ধরনের ঘটনা ঘটেনি, আমি একটু পরিসংখ্যানে যাই। আমি গত 24 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে 10,704টি। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 887টি। 2025 সালের জানুয়ারিতে হয়েছে 1440টি। 2024 সালের গড়ে প্রতি মাসে 1664টি মামলা হয়েছে। 2024 সালে গ্যাং রেপ হয়েছে 112টি, ধর্ষণ হয়েছে 345টি, ধর্ষণের পরে হত্যা হয়েছে 30 জন। ধর্ষণ হয়েছে 2025 সালের জানুয়ারি মাসে 294 জন নারী ও শিশু নির্যাতন হয়েছে। জানুয়ারি মাসে 39 জন ধর্ষণের শিকার হয়েছে 25 সালের জানুয়ারি, এই জানুয়ারিতে। এর মধ্যে 18টি গ্যাং রেপ ছিল। ফেব্রুয়ারি মাসে 57টি, যার মধ্যে 16 জন শিশু, 17 জন কিশোরী ছিল। ধর্ষণের পরে হত্যা হয়েছে 2 জন ফেব্রুয়ারি মাসে। এর মধ্যে 5 জন প্রতিবন্ধীও আছে। সুতরাং এই যে ধর্ষণের যে প্রতিযোগিতা, এরপরে যে মার্চ মাসে যেসব ঘটনাগুলো ঘটেছে তার পর্যায়ক্রমে চিন্তা করলে দেখা যায় মার্চ মাসের 6 তারিখে মাগুরায় আসিয়া, যেটাকে নিয়েই এই ধর্ষণের আন্দোলন সৃষ্টি হয়েছে আসিয়ার। তারপরে 7 তারিখে কুমিল্লায় একজন প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করা। তারপরে 8 তারিখে ফরিদপুরে একজন শিশু ধর্ষণ। 9 তারিখে গাজীপুরে শিশু ধর্ষণ। সীতাকুণ্ডে কলেজ ছাত্রী, নরসিংদীতে গর্ভবতী নারী রেপ। 19 মার্চ, গত 19 মার্চ, সেই 19 মার্চে রাজধানীর পল্লবীতে একজন সাংবাদিক গ্যাং রেপ হয়েছে। তাহলে 10 মার্চ থেকে দেশের বিভিন্ন স্থানে এই পর্যন্ত 24 জনের ধর্ষণ হওয়ার সংবাদ পাওয়া গেছে। ধর্ষণের মাত্রাটা এরকম, এর তুলনা করলে দেখা যাচ্ছে যে ধর্ষণ কিন্তু ধর্ষণের মতনই, তাদের সে একই গতিধারায় কিন্তু চলছে আগে এবং পরে। হ্যাঁ, বিষয়টা এরকম যে ধর্ষণটা এমন ভাবে চলে আসছে যে যেন এই সরকারই ধর্ষণ করাচ্ছে, কিন্তু এই ধর্ষণ
ইতিপূর্বে ছিল, 24 সালে ছিল, 23 সালে ছিল, 22 সালেও ছিল, এখনো আছে। তবে হ্যাঁ, এখন যে জিনিসটা ঘটতেছে, এই 20 তারিখে খুব খুব মানে মিডিয়াতে যেভাবে এই ধর্ষণ প্রসঙ্গগুলো আসছে, 20 তারিখে একবারে ঢাকা মেডিকেল কলেজে 5 জনকে ভর্তি করা হয়েছে ধর্ষণ ঘটিত ঘটনার প্রেক্ষিতে। তো এ ব্যাপারে সরকার যে আইন তৈরি করছে, গতকালকে প্রেস সচিব বলেছেন যে একটা আইনের কথা, এ নিয়ে কিছুটা আমার একটু বলার ছিল যে এই আইন কি আসলে প্রতিরোধের দিকে যাবে না প্রতিহিংসার দিকে যেতে পারে। যেমন বলা হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ, আসলে কি বিয়ের প্রলোভন দেখে যদি ধর্ষণ হয়, সেই ধর্ষণ কিন্তু ধর্ষণ বলা যাবে না, সেটা কিছুটা দুজনের মধ্যে সমঝোতার মাধ্যমে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এ যাবৎ পর্যন্ত অতীতে যতগুলো নারী নির্যাতন মামলা হয়েছে, এই নারী নির্যাতন মামলাগুলো দেখা যাচ্ছে যাদেরকে যৌতুক এবং মানসিক বা শারীরিক নির্যাতনের কথা বলা হচ্ছে, যাদের যাদের আসামিভুক্ত করা হয়েছে, তার অধিকাংশ মামলায় ছিল মিথ্যা মামলা। আর এই মিথ্যা মামলার সুযোগ নিয়ে বহু মানুষকে হয়রানি করা হয়েছে। আবারও আর একটা সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে এখন, যে একজনের সঙ্গে একজন কিছুদিন প্রেম করার পরে সে যদি তাকে ধর্ষণ নাও করে, তাহলে যদি অভিযোগকারী অভিযোগ করে ফেলে যে হ্যাঁ আমাকে সে ধর্ষণ করেছে বিয়ের প্রলোভন দেখিয়ে, তাহলে সেখানেও তার জন্য একটা শাস্তি থাকবে। এইভাবে যে আইনগুলো প্রণয়ন হতে যাচ্ছে, সে আইনের ব্যাপারে সতর্ক থাকা উচিত, এবং এই সতর্কতাটা অবলম্বন না করলে ভবিষ্যতে এই আইনের অপব্যবহার হওয়ার একটা সুযোগ থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, ধর্ষণের ক্ষেত্রে, শিশু ধর্ষণের ক্ষেত্রে শুধুমাত্র মেয়ে না, কিন্তু ছেলেরাও কিন্তু এই ধর্ষণের শিকার হচ্ছে। আমরা জানি এটা মাদ্রাসা বা অন্যান্য জায়গায় বলৎকারের শিকার হচ্ছে। তো আমি একটু এই ধর্ষণের শিকারে গত বছর 55টি মামলা হয়েছে, এবং এই জায়গায় যে কোনো নিপীড়ন, নির্যাতন, নারী নির্যাতন বা ধর্ষণ, বলৎকার যাই বলি না কেন, আমরা এই ধরনের কোনো কিছুই সমাজে আমরা এগুলো ঘটুক, এটা জাস্টিফাই করার কোনো স্কোপ নাই। পরিসংখ্যান আমরা দিতে পারবো, বউ রাতের পর রাত দেওয়া যাবে। আমরা সেই সেঞ্চুরি মানিকের কথা জানি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 ধর্ষণের পর তারা উদযাপন করতে। সেসব বিষয়ে আমরা যাচ্ছি না। একটু আমরা আবার ফিরে আসতে চাচ্ছি মূল আলোচনায়। এই যে ছাত্ররা আন্দোলনের সময় সামনের সারিতে থেকে আন্দোলনকে জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে, তারা সরকারেও আছে, তারা দল গঠন করেছে, রাজনৈতিক দল গঠন করছে নির্বাচনে যাওয়ার জন্য। কিন্তু আসল যে জায়গাটা আমার প্রশ্ন হচ্ছে, যে শিক্ষা ব্যবস্থা থেকে তারা উঠে এসেছে, সেই শিক্ষা ব্যবস্থার আজকে হাল কি? একটু মাহমুদ রেজা চৌধুরী। ধন্যবাদ রনি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। এই সংক্ষিপ্ত আলোচনা এটার আসলে উত্তর দেওয়া খুব কঠিন, অসমাপ্ত উত্তর হয়ে যাবে। তবে মিন টাইম আমি মঞ্জুর ভাইকে ধন্যবাদ দেই, উনি একটা ভালো পরিসংখ্যান এসছেন। এই পরিসংখ্যানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো আলোচনা হওয়া উচিত। এবার রনির প্রশ্নের উত্তর দিচ্ছি যে শিক্ষা ব্যবস্থার যে অধপতন হয়েছে এবং এটা সরকার ফিরে আনতে পারতেছে না, এখানে দুটো ব্যাপার আছে। শিক্ষা ব্যবস্থার উন্নতি কখন ছিল বাংলাদেশে? বিশেষ করে গত 20, 25, 30 বছর শিক্ষা ব্যবস্থার উন্নতিটা কোথায় ছিল? ছিল না। কিন্তু বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ভিসি গুলা, আপনার যারা নির্বাচিত হয়েছেন তারা সব দলীয় ভাবে, গত 15 বছর বিশেষ করে দলীয় ভাবে তাদেরকে সিলেক্ট করা হয়েছে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন আমাদের সময় ভিসি ছিলেন, নামটা এই মুহূর্তে মনে করতেছে, ফজলুল হালিম চৌধুরী। তো ওনার মতো একজন, হ্যাঁ ফজলুল হালিম চৌধুরী, ওনার মতো উনিও ভিসি ছিলেন, আবার ওনার মেয়েও কিন্তু পরবর্তী সময় মনে সাদেকা আলী ভিসি হয়েছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন। জগন্নাথ, চিন্তা করেন উনি ওনার আমি জগন্নাথ সাদেকা আলী সমাজ বিজ্ঞানীর ছাত্রী, আমাদের অনেক জুনিয়র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হন। তো তখন আমি তার ভেতরে তার বাবার প্রতিচ্ছবি দেখতে চেষ্টা করেছিলাম, সেটা দেখতে ব্যর্থ। তার যে প্রজ্ঞা, তার যে একজন শিক্ষক হিসাবে, যে শিক্ষক যাকে বলা যায়,
সেই মর্যাদা, সেই প্রজ্ঞা যা ছিল, সেটা কিন্তু গত 15 বা 20 বছরে কিন্তু আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে তেমন মানের প্রজ্ঞামান কোনো ব্যক্তিত্বকে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে দেখি নাই। অতএব শিক্ষার মানটা কিন্তু আজকে না, বহু বছর থেকে, ধরেন 15-20 বছর থেকে অধঃপতনের দিকেই যাচ্ছে। এটা যেতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে এখন, সেখানে না আছে শিক্ষক সেই অর্থে, টিচার, না আছে স্টুডেন্ট, সবাই নাম কাওয়াস্তে। শিক্ষকরাও একটা দলীয় মানে নীতিতে বা দলীয় বিশ্বাসে ওনারা ঝুলতে থাকেন, ছাত্ররাও তাই। অতএব সেখানে রাজনীতি শিক্ষাঙ্গনে প্রবেশ করে, বিশেষ করে 90 দশকের পর শিক্ষাঙ্গনের যে অবস্থা তৈরি করেছে, সেই শিক্ষান থেকে কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক বের হওয়া বা আশা করা আমাদের অতিরিক্ত আশা হবে। 7 মাসে এই সরকার কি করে সম্ভব সেই শিক্ষার পরিবেশকে ফিরে আনা? অসম্ভব। তাই আমি মনে করি যে এটা শিক্ষার যদি অধঃপতন হয়, সেটা আজকে না, অনেক দিন থেকে হয়েছে, অনেক দিন থেকে এটা চলছে। এটার একটা রেজাল্ট আমরা হতে দেখতে পাচ্ছি। এর জন্য বর্তমান সরকারকে কৃতিত্ব দেওয়া যায় না, আবার তার সমালোচনাও করা যায়। ধন্যবাদ। আমরা একদম প্রায় অনুষ্ঠানের কাছাকাছি, শেষ পর্যায়ের কাছাকাছি চলে এসেছি, তো একটু ছোট করে দুটা কোশ্চেন না জানলেই নয়। প্রথমত হচ্ছে মঞ্জুর হাসান চৌধুরী, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া, সরকার ছাড়াও রাষ্ট্র ব্যবস্থাকে সহযোগিতা করা সুনাগরিকের দায়িত্ব। গত 7 মাসে আমরা কি নাগরিকের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পেরেছি বা সচেতনতার পরিচয় দিতে পেরেছি? কোথায় আমরা সচেতন ভাবে কাজ করছি? আমরা তো খালি শাসন করে যাচ্ছি। সরকারকে মনে করছি যে তুমি একটা দায়িত্ব নিয়ে আসছো, তুমি এটা করো না কেন, ওটা করো না কেন, আমাকে এটা দাও, ওটা দাও। নাগরিক হিসাবে সরকারের কোন কাজটাই আমরা সহযোগিতা করেছি? আমি যদি এই প্রশ্নটি রাখি, একজন নাগরিক হিসাবে সরকারের কোন কাজটিকে আমরা সহযোগিতা করছি, সহজ করে দিচ্ছি, যাতে সরকার তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেন? যে কাজটি তারা নিয়ে আসছে, সংস্কারের কাছ থেকে শুরু করে বলেন, আইন শৃঙ্খলা বলেন, কোথাও কি আমরা সরকারের সহযোগিতা করছি বলে মনে হয়? আমরা তো চরম ভাবে সরকারকে সমালোচনা করছি। মানে সরকার একটা পক্ষ, আর নাগরিক এবং রাজনৈতিক দল, সুশীল সমাজ, আমরা সবাই একটা পক্ষ। সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। সরকারের 350 জনের সংসদ সদস্য নাই, কিন্তু সরকারের 50 জন মন্ত্রী নাই। এই সরকারের সংসদ সদস্য বাংলাদেশের 18 কোটি মানুষ। সরকারের মন্ত্রী যতগুলো রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলের প্রধান নেতারা। এইসব মন্ত্রী আর এই সংসদ সদস্যরা আসলে কোনো কাজ করছে বলে মনে হয় না। ঠিক আছে, আমি একটু আবার মাহমুদ রেজা চৌধুরী সাহেব আপনার কাছে আসতে চাই। রাষ্ট্রকে সঠিক পথে রাখার জন্য নাগরিকদের ভূমিকা অপরিহার্য আপনি মনে করেন কিনা? নাগরিকের দায় কতটুকু সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য? বিগত সরকারের আমলে আমরা কি সেই নাগরিকের ভূমিকাটা দেখতে পেরেছি, বা এখন যে বর্তমান অবস্থা, সেখানে কি আমাদের নাগরিকের দায়িত্বটাকে আমরা সঠিকভাবে পালন করতে পারছি কিনা সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য? আমরা না সুনাগরিক, না সুসরকার। আমরা নাগরিকরাও কখনো সরকারের ভালোর দিকটা সেইভাবে দেখি নাই, সরকারকে সহযোগিতা করি নাই। একই সামনে সরকারও কখনো নাগরিকদের পাশে ছিল না। সবাই যে যার মতো করে। অতএব এই কারণে আমরা কেউ কাউকে দোষারোপ করতে পারি নাই, কিন্তু আমরা বলতে পারি যে আমি প্রথম আমার নিজেকে দায়ী করি যে আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করি না। এবং এক অর্থে আপনি বলতে পারেন যে নাগরিকরা বড় দাগে অসহায়। নাগরিকদের সামনে সেরকম কোনো রোল মডেল নাই, সেরকম কোনো নেতা নাই। যেমন নাগরিকদের সামনে যদি সেরকম কোনো নেতা থাকতো বা রোল মডেল থাকতো, নাগরিকরা হয়তো আরেকটু সচেতন হতো। সবাই পরীক্ষিত, সবাই আমরা প্রমাণ করেছি যে আমরা আসলে শুধুমাত্র নিজেকে এবং আমার সাথে যারা আছে তাদেরকে ছাড়া আর কাউকে গুনিও না, কাউকে চিন্তাও করি না। নাগরিকরাও যেমন, আপনি নাগরিকদেরকে বলতে পারবেন না নাগরিকরা একেবারেই মানে কিছুই করছে না, সব পথে তারা অসহায়, তাও না। তবে তারা বড় দাগে অসহায়, তাদের সামনে কোনো রোল মডেল নাই। এটা তাহলে কি নাগরিকের অধিকার প্রশ্নে নাগরিকের সক্রিয়ভাবে তার ভয়েস রেজ করা আর কতটুকু জরুরি, বা সরকারের এই জায়গাটা একটু যদি আলোকপাত করতেন? ভয়েস রেজ করবেন, কিন্তু সেই ভয়েসটা রেজ করার আগে আপনাকে আপনার দায়িত্বগুলো পালন করতে হবে। তো আপনি ভয়েস রেজ করবেন, এখন আপনি ধরেন, এখন আপনাকে কিভাবে উত্তর দিলে একটু খারাপ শোনাবে। আপনার কোকিলও ডাকে, কাকও ডাকে, তাই না?
এখন আপনি কার ডাক শুনতে বেশি পছন্দ করেন? কোকিলের ডাক? কাকের ডাক তো ধন্যবাদ আপনি পছন্দ আপনাকে করেন না। আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। মঞ্জুর হাসান চৌধুরী, আপনার কাছে ১০ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ডের ভিতরে আপনি যদি একটু বলতেন নাগরিকের দায় সম্পর্কে, নাগরিককে কতটুকু আরো বেশি অ্যাক্টিভ সরকারকে পরিচালনা সঠিক পথে রাখার জন্য অ্যাক্টিভ ভূমিকা রাখা উচিত। আপনার অডিও প্লিজ। সরকারের যে কোনো কর্মসূচি সেটা বাস্তবায়নের জন্য নাগরিকদের ভূমিকা নিতে হবে, নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। এটি হচ্ছে নাগরিকদের কাজ। নাগরিকরা একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। যদি সেটা করা যায়, এই মব জাস্টিসের যেটা কথা বলা হচ্ছে, যেমন ধরেন যে একটা আসামিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে পুলিশের কাছ থেকে সেই আসামিকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, তার কারণ বিগত সময়ে যে আইনের প্রয়োগ ছিল, বিচারের যে ব্যবস্থা ছিল, সেই বিচার এবং আইন প্রয়োগের বিষয়টার উপরে নাগরিকদের যে আস্থাহীনতা রয়ে গেছে, সেই আস্থাহীনতা দূর করা যেমন সরকারের কাজ, তেমন সরকারের কাজ এবং পদক্ষেপের সহযোগিতা করা হচ্ছে নাগরিকের একটা দায়িত্ব। এই দায়িত্ব না পালন করলে এই সরকার কোনো কিছুই করতে পারবে না, ভালো কিছু আশা করা যাবে না। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মাহমুদ রেজা চৌধুরী এবং মঞ্জুর হাসান চৌধুরী। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। আপনারা এতক্ষণ আমাদের আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা।